ঠিক আছে, চলো ক্লাস শুরু। আশা করি দেখা যাচ্ছে। কেউ যদি নেটওয়ার্ক খারাপ থাকে সমস্যার কিছু নেই, সব রেকর্ড করা থাকবে। আর আমি বলবো লাইভ ক্লাস দেখ, আর কারো যদি কোথাও অসুবিধা হয় মাইক অন করবি এবং আমাকে বলবি যে এই জায়গাটা না আমি বুঝলাম না, আমরা বলো তো। এইবার আমরা পড়বো হচ্ছে ব্যাকটেরিয়া। আগের দিন পড়েছি, অত ডিটেলসে যাওয়ার প্রয়োজন নাই, এগুলো আমরা অলরেডি পোস্ট চ্যাপ্টারে ভালো করে পড়ে এসেছি। এইবার ব্যাকটেরিয়ার জনন থেকে কিছু জিনিস তোদের জানতে হবে, সেটা আমি তোদের বলবো। এবার চলো শুরু করি পড়া আছে। সবার প্রথমে আমাদের ব্যাকটেরিয়া বিভিন্নভাবে জনন করে, একটা অঙ্গজ, অযৌন, যৌন। আমরা অঙ্গজ থেকে এই তিনটেই পড়বো, জাস্ট জানবো জিনিসটা। অন্তরণু পড়বো, এগুলোর প্রয়োজন নেই। আর এখানে এই তিনটা ভালো করে আমাদের জানতে হবে। চলো দেখি। অঙ্গজের মধ্যে কি আছে? বিভাজন। তো সবার প্রথমে হচ্ছে দ্বিবিভাজন, মানে এই একটা ব্যাকটেরিয়া মাঝখানে ভাগ হয়ে গিয়ে দুটো ব্যাকটেরিয়া শুরু হয়ে গেল, এটাই হচ্ছে দ্বিবিভাজন, আলাদা কিছু না। পরকোদ্গম মানে তোরা ইস্টের পরকোদ্গম পড়েছিস। ব্যাকটেরিয়াটা কি করে? তার একদিকে খাদ্যবস্তু জমা করে এবং তার নিউক্লিয়াসের অর্ধেক পাঠায়। এবার তারপর মাতৃ ব্যাকটেরিয়া আর অপত্য ব্যাকটেরিয়া পরস্পর থেকে আলাদা হয়ে যায়, এটাই পরকোদ্গম। এবার সূত্রাকার ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে খণ্ডীভবন দেখা যায়। এদের ক্ষেত্রে মাঝখানে ভাগ হয়ে গিয়ে দুটো ব্যাকটেরিয়ার সৃষ্টি হয়ে গেল, এটাই, স্পেশাল কিছু না। তাহলে দেখো, এটা হচ্ছে ব্যাকটেরিয়া দ্বিবিভাজন। স্যার খণ্ডীভবন কার ক্ষেত্রে হবে বললেন? হ্যাঁ, সূত্রাকার ব্যাকটেরিয়া। খণ্ডীভবন কার ক্ষেত্রে? সূত্রাকার ব্যাকটেরিয়া, যেমন স্পাইরিলাম। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এই সূত্রাকার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তুই খণ্ডীভবন, যেমন আমরা স্পাইরোগাইরের ক্ষেত্রে দেখতে পাই না খণ্ডীভবন, সূত্রাকার দেখতে হয়। ওই সূত্রাকার ব্যাকটেরিয়াগুলো খণ্ডীভবন পদ্ধতিতে মাঝখানে ভাগ হয়ে গিয়ে তো দুটো ব্যাকটেরিয়া সৃষ্টি হয়ে গেল। এবার অন্তরেণুটা দেখ কিভাবে হয়। এবার অন্তরেণু সাধারণত প্রতিকূল পরিবেশে তৈরি হয়, যখন পরিবেশ ভালো না তখন তৈরি হয়। তাহলে এখান থেকে শুরু প্রক্রিয়াটা। ব্যাকটেরিয়াটা কি করে বলতো? তার জেনেটিক ম্যাটেরিয়ালটাকে লম্বালম্বি ভাবে ছড়ায় নেয়। এই দেখ ছড়ায় নিল। তারপর সে কি করে? তার ডিএনএর একটা অংশকে একদিকে পাঠায় আর ডিএনএর অর্ধেক অংশকে এদিকে পাঠায়। দেখ দুই দিকে দুইটা গেল এবং মাঝখানে খণ্ডের সৃষ্টি হচ্ছে। এবার কি হবে? একটা ডিএনএ আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়, আর একটা ডিএনএ একদম থাকে। এইবার এই যে খণ্ডটার ভিতরে, এই তো খণ্ডটা হলো এরকম করে, আর একটা কি এরকম করে আছে। এবার কি হবে? এইটাই একে এরকম করে চারিদিকে জড়িয়ে ধরবে, বুঝা গেল? এইটা দেখ, এর উপরে কি আস্তে আস্তে বাইরের লেয়ার তৈরি হবে এবং এই দুইটা স্যার এটা আরেকবার বলুন না, বুঝতে পারতেছি না। হ্যাঁ দাঁড়া, কোথায় গেল ইরেজার? তো সবার প্রথমে ব্যাকটেরিয়াটা তার জেনেটিক ম্যাটেরিয়াল দুইটাকে ভাগ করে নিল, দুই পাশে পাঠালো। তারপর কি করলো? মাঝখানে একদম টোটালি ভাগ হয়ে গেল। এদিকে দেখ, দেখ এটা একটা ভাগ হয়ে গেল, এটা একটা ভাগ হয়ে গেল। এবার এই পিছনের দিকের ভাগটা সামনের দিকেরটাকে জড়িয়ে ধরবে, মানে কি করবে? এর উপরে গিয়ে বসবে। এটা আস্তে আস্তে ধরতেছে এবং দেখ এখানে দেখ কমপ্লিটলি একে কি করে ফেলছে, ধরে ফেলছে। এইটাই হচ্ছে আমাদের কি? অন্তরেণু। এটাই যখন এইবার এর বাইরের দিকে কি আছে? বাইরের দিকে একদম পুরু প্রাচীর আছে, যা হচ্ছে প্রতিকূল পরিবেশ থেকে কি করে ওকে রক্ষা করে। আর ভিতরে জেনেটিক ম্যাটেরিয়াল একদম সুরক্ষিত। যখন পরিবেশ ভালো হবে এই বাইরের দিকের প্রাচীরটা নষ্ট হয়ে যাবে, আর ব্যাকটেরিয়াটা একদম পূর্ণভাবে পরিবেশে বেঁচে থাকবে। বুঝলি? এটাই হচ্ছে অযৌন জনন। কার মাধ্যমে হয়? অন্তরেণুর মাধ্যমে। কখন হবে? যখন পরিবেশ ভালো থাকবে না। এরপর স্যার পড়বো কিসের যৌন মাধ্যমে জনন। হয় বললেন? অন্তরেণু, এই ঠিক যে আছে। ভেতরেই তৈরি হচ্ছে না, এর জন্যই বলছে অন্তরেণু।
এবার আমরা দেখবো যৌন জননটা ভালো করে। কনিডিয়া টনিডিয়া আমরা এখানে দেখবো না, প্রয়োজন নাই। আমরা কনিডিয়া গনিডিয়া পেনিসিলিয়াম পড়লে আমরা করতাম, যখন আমরা ছত্রাক করবো তখন দেখবো। দেখো এবার যৌন জনন প্রথমটা কি আছে, কনজুগেশন। তো কনজুগেশন প্যারামেসিয়ামে পড়েছিস, এখানেও কনজুগেশন দেখা যায়। এবার দেখ, মনে কর এই ব্যাকটেরিয়াটার মধ্যে প্লাজমিড আছে, তাহলে এই প্লাজমিডের আর একটা নাম হচ্ছে এফ ফ্যাক্টর। এফ মানে হচ্ছে ফার্টিলিটি ফ্যাক্টর, ফার্টিলিটি ফ্যাক্টর। এবার মনে কর কলোনির এই ব্যাকটেরিয়াটার মধ্যে প্লাজমিড আছে, তাকে আমরা কি বলবো, এ প্লাস। দেখা গেল এই ব্যাকটেরিয়ার মধ্যে প্লাজমিড নেই, তাহলে কি আমরা কি বলবো, এফ মাইনাস। তাহলে এই যে এফ মাইনাস ব্যাকটেরিয়া আর এ প্লাস ব্যাকটেরিয়া পরস্পর পিলির সাহায্যে যুক্ত হবে। এই দেখ পিলির সাহায্যে সংযোগ, আমরা পড়েছিলাম পিলির কাজ হচ্ছে ডিএনএ আদান প্রদানে সাহায্য করা। এবার কি করবে, প্লাজমিড কেমন হয়, দ্বিতন্ত্রী হয়। এবার তার একটা তন্ত্রী কেটে গিয়ে ওই আরেকটা প্লাজমিডের মানে আরেকটা ব্যাকটেরিয়ার মধ্যে যাবে। কার মধ্যে যাবে, এফ মাইনাসের মধ্যে। এবার একটা স্ট্র্যান্ড যদি যায়, তাকে ঘিরে আরেকটা স্ট্র্যান্ড তৈরি হতে পারে। তাহলে দেখ এখানেও দুইটা স্ট্র্যান্ড তৈরি হয়ে গেল, এখানেও দুইটা স্ট্র্যান্ড। এবার এর মধ্যেও প্লাজমিড আছে, তার মানে এ প্লাস, এর মধ্যেও প্লাজমিড আছে মানে এ প্লাস। তাহলে ব্যাকটেরিয়া এইভাবে যৌন জনন সম্পন্ন করে, এটা একটা টাইপ। বোঝা গেল কনজুগেশন। 2 নাম্বার হচ্ছে ট্রান্সফরমেশন। কখনো কখনো এ দেখ, প্রথম ব্যাকটেরিয়া কোষ এটা, আর এটা হচ্ছে দ্বিতীয় ব্যাকটেরিয়া। এটা হচ্ছে ফার্স্ট ব্যাকটেরিয়া, এটা হচ্ছে সেকেন্ড ব্যাকটেরিয়া। এবার ফার্স্ট ব্যাকটেরিয়ার ডিএনএটা, নর্মাল ডিএনএর কথা বলছি, এই নর্মাল ডিএনএটা খন্ডে খন্ডে ভেঙে গেল। এবার দেখা গেল ওই একটা খণ্ড দ্বিতীয় ব্যাকটেরিয়ার শরীরে প্রবেশ করলো। এগুলো রেয়ারলি হয়, এরকম না যে নর্মালি সবসময়, রেয়ার ইভেন্ট এগুলো। তো এই যে ডিএনএটা দেখা গেল দ্বিতীয় ব্যাকটেরিয়ার জিনোমের মধ্যে বসে গেল। এই দেখ মাঝখানে লালটা বসে ওখানে গেছে। এটা একটু হুম, প্রথম থেকে বলুন না, প্রথমে এটা একটু প্রথম প্রথম থেকে ব্যাকটেরিয়া বলবেন। ডিএনএটা খন্ডে খন্ডে ভেঙে গেল। ওই খন্ডের মধ্যে একটা টুকরো দ্বিতীয় একটা ব্যাকটেরিয়ার শরীরে দেখা গেল প্রবেশ করলো, এবং প্রবেশ করে কোথায় ঢুকলো, দ্বিতীয় ব্যাকটেরিয়ার ডিএনএর মধ্যে। এই ঘটনাটাকেই বলবো আমরা ট্রান্সফরমেশন। যখন ট্রান্সফরমেশন কি, বহিরাগত বহিরাগত ডিএনএ যখন কোনো কোষে প্রবেশ করে, তাকেই আমরা কি বলি, ট্রান্সফরমেশন। এই দেখ অন্য জায়গা থেকে একটা ডিএনএ নিয়ে নিল, এটাই ব্যাকটেরিয়ার যৌন জনন, আলাদা কিছু না। বুঝা গেল। নেক্সট, এটা ছবি দেখে ভয় পাবি না, 12 এটা নিয়ে একদম ডিটেলস আছে। আমি শুধু তোকে এতটুকু জিনিসই বলবো এটা কি লেখা আছে, পরীক্ষাটার নাম ট্রান্সডাকশন। ট্রান্সডাকশন জিনিসটা কি আমি লিখে দিচ্ছি এখানে। যখন বহিরাগত ডিএনএ কোনো ভাইরাসের মাধ্যমে ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করে, ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করে, তখন তাকে ট্রান্সডাকশন বলে। দেখ এটা হচ্ছে ব্যাকটেরিওফাজ, এগুলো হচ্ছে এক ধরনের ভাইরাস। তারা ব্যাকটেরিয়াকে ব্যবহার করে নতুন ভাইরাস তৈরি করে। এবার দেখ ব্যাকটেরিওফাজটা কি করে বলতো, তার শরীরের ডিএনএটা ব্যাকটেরিয়াকে দিয়ে দেয়। এই দেখ ব্যাকটেরিয়াটাকে দিয়ে দিল, যে ফার্স্ট ডিএনএ লেখা আছে না, এই যে দেখ। এবার এই ডিএনএটা কে ব্যবহার করে আমাদের নতুন ফাজ তৈরি হয়। এই দেখ নতুন বাচ্চা বাচ্চা ফাজ কতগুলা তৈরি হয়ে গেছে। এইবার যখন নতুন ফাজ তৈরি হয়, মনে কর নতুন ফাজের এটা
ডিএনএটা। এবার দেখ, এই দেখ ব্যাকটেরিয়ার ডিএনএ গুলো কি ছোট ছোট টুকরায় ভেঙে গেছে। দেখা গেল কোনো কারণে, রেয়ার ইভেন্ট এগুলো, দেখা গেল কোনো কারণে এই যে ব্যাকটেরিয়ার ডিএনএটা বাচ্চা ফাজের ডিএনএর মধ্যে ঢুকে গেছে। এবার দেখা গেল এই ফাজটা গিয়ে আরেকটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করলো। তাহলে কি হবে? এই ব্যাকটেরিয়ার দাঁড়া, আমি ছবিটা আরেকবার চেঞ্জ করে দিই, এটা একটু জটিল আছে। তাহলে কি হবে আমরা, তাহলে এই যে, আবার এটাকে নীল কালি দিই, দেখ এই ব্যাকটেরিওফাজের ডিএনএটা, আর তার মধ্যে কি আছে আমাদের, এই যে নতুন ডিএনএটা নীল রঙেরটা। এইবার দেখা গেল কোনোভাবে এই ডিএনএটা নীলটা অন্য যে ব্যাকটেরিয়া শরীরে ঢুকে গেল। এই দেখ শরীরে ঢুকে গেল, কিন্তু এই ডিএনএটা, নীল ডিএনএটা কে নিয়ে আসলো? ফাজ। এই যে দেখ, যখন বহিরাগত ডিএনএ কোনো ভাইরাসের মাধ্যমে ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করে, তখন তাকে আমরা কি বলবো? ট্রান্সডাকশন। জাস্ট এতটুকু সংজ্ঞা করতে হতে, কোনো ধাপ বা কিছু প্রয়োজন নেই। তো সবার প্রথমে একটা ভাইরাস তার ডিএনএটাকে পাঠালো, ওই ডিএনএটাকে ব্যবহার করে নতুন ভাইরাস তৈরি হলো। কোনোভাবে দেখা গেল ভাইরাসের ডিএনএর মধ্যে যে ব্যাকটেরিয়া শরীরে ঢুকেছে তার একটা খণ্ড ঢুকে গেল। এবার ওই খণ্ডযুক্ত ভাইরাসটা দেখা গেল আরেকটা ব্যাকটেরিয়ার দেহে ঢুকলো, এটা নতুন ব্যাকটেরিয়া। আবার ওই নীল ডিএনএটা দেখা গেল দ্বিতীয় ব্যাকটেরিয়াটার জিনোমে ঢুকে গেল। তাহলে ওই নীল ডিএনএটা কে নিয়ে আসলো? ভাইরাসটা। যখন কোনো বহিরাগত ডিএনএ কোনো ভাইরাস নিয়ে আসবে, তখন তাকে আমরা কি বলবো? ট্রান্সডাকশন। আশা করি বোঝা গেল। এগুলোই হচ্ছে ব্যাকটেরিয়া যৌন জনন। এবার ব্যাকটেরিয়া ডিফারেন্ট শেপের হয়, কেউ এরকম গোল হয়, কেউ এরকম দণ্ডাকার হয়, কেউ এরকম স্পাইরাল হয়, কেউ আবার এই যে ভিব্রিও কলেরি, নিশ্চয়ই নাম শুনেছিস। ভিব্রিও কলেরিগুলো আবার কমার মতো হয়। তাহলে এগুলো কেমন, কক্কি কেমন হয়? গোল। ব্যাসিলি কেমন হয়? রডের মতো। স্পাইরাম এরা কেমন হয়? স্পাইরাল, মানে স্পাইরালই দেখতে হয়। এই যে বললাম না একটু আগে সূত্রাকার ব্যাকটেরিয়া, এই যে এগুলো হচ্ছে সূত্রাকার ব্যাকটেরিয়া। এগুলা খণ্ডীভবন পদ্ধতিতে যৌন জনন জনন করে। আর এটা হচ্ছে তোমার কমা, কমা শেপের। আমরা যেমন কমা আঁকি, এই কমার মতো দেখতে। ভিব্রিও কলিডি এক্সাম্পল। এবার গ্রাম স্টেইনিং আমরা আগেও করেছি, আরেকবার জাস্ট দেখে নিই। স্লাইডের মধ্যে ব্যাকটেরিয়া নিলি, ক্রিস্টাল ভায়োলেট আয়োডিন দিলি, অ্যালকোহল দিয়ে ধুয়ে নিলি, তারপর আবার রং করলি স্যাফরানিন দিয়ে। এইবার তুই যদি স্লাইডের মধ্যে মাইক্রোস্কোপ দিয়ে দেখবি, এবার যদি ব্যাকটেরিয়াগুলোর কালার পার্পেল পাস, তাহলে সেগুলো হচ্ছে গ্রাম পজিটিভ পার্পেল। আর যদি ব্যাকটেরিয়ার রং রেড পাস, তাহলে হচ্ছে গ্রাম নেগেটিভ। কেন পার্পেল পাচ্ছিস? প্রথমবার যখন রঞ্জকটা দিচ্ছিস ক্রিস্টাল ভায়োলেট আর আয়োডিন, সেটা কেমন? পার্পেল। এবার গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার পেপটাইডোগ্লাইকেন স্তরটা অনেক মোটা, তাই প্রথমবার রং করার পর তুই যে যে পার্পেল কালারটা ঢুকলো, মনে কর এটা পার্পেল কালারটা ঢুকলো, রেড দিয়ে হয়ে যাচ্ছে, দাঁড়া আমি পার্পেলই দিই, ইরেজার দিয়ে মুছে দিই। এবার রং করার পর যখন তুই পার্পেল দিলি, তারপর কি করলি? অ্যালকোহল দিয়ে ধুয়ে নিলি, কিন্তু এই পেপারোগ্লাইকেন স্তরটা বেশি মোটা হওয়ায় এই রংগুলো বের হতে পারলো না। কিন্তু গ্রাম নেগেটিভের ক্ষেত্রে যখন তুই প্রথমবার রং করলি ক্রিস্টাল ভায়োলেট আর আয়োডিন দিয়ে, বা পেপটাইডোগ্লাইকান স্তরটা পাতলা হওয়ায় এগুলো সহজেই বের হয়ে যায়। এবার তারপর আবার কি দিলি? স্যাফরানিন। এবার স্যাফরানিন দেওয়ার পর তো আর ধুইলি না। স্যাফরানিন কেমন হয়? কালারটা স্যাফরানিনের কালার হয় লাল। এ দেখ, এবার এই সব পার্পেল তো বের হয়ে গেছে, এই জায়গাটা কি ঢুকবে? তাহলে লাল। তাহলে তুই লাল রংটা কাকে দেখতে পাবি? গ্রাম নেগেটিভ। আর এখানে পার্পল কালারটা এতটাই ডিপ হয় যে তুই লালটাকে দেখতেই পাবি না। তার জন্য গ্রাম পজিটিভ হয় পার্পল, গ্রাম নেগেটিভ হয় রেড।
কিসের কারণে পার্পেল হয়? পেপটাইডোগ্লাইকান স্তরটা মোটা হওয়ার জন্য, আর এখানে পেপটাইডোগ্লাইকান স্তরটা পাতলা হওয়ার জন্য পার্পেল কালারটা আগেই ধোয়ার সময় উড়ে যায়, পরে স্যাফরানির কালারটা থাকে। এইবার এটা স্টার মার্ক। এতক্ষণ থেকে যা পড়ালাম একটাও আসবে না, আসলে এটাই আসবে। এবার যাদের সাঁতরার বই আছে তাদের এটা একটু উল্টা, যাদের ছায়া প্রকাশনীর বই তাদের আবার এটা একদম ঠিক দেওয়া। চাকরির ক্ষেত্রে আমি এটাকেই ফলো করি, কি ফ্ল্যাজেলার উপর নির্ভর করে ব্যাকটেরিয়া শ্রেণীবিভাগ। অ্যাট্রিকাস মানে কোনো ফ্ল্যাজেলা থাকবে না। উদাহরণ করিনিব্যাকটেরিয়াম ডিপথেরি, ডিপথেরিয়া রোগ করে। মনোট্রিকাস মানে কয়টা ফ্ল্যাজেলা থাকবে? একটা। অ্যাম্ফিট্রিকাস মানে উভয় দিকে একটা করে ফ্ল্যাজেলা, তাই এদিকেও একটা এদিকেও একটা। অ্যাম্ফি মানে দুই। তাহলে মনোট্রিকাসের এক্সাম্পল কে? ভিব্রিও কলেরি। অ্যাম্ফিট্রিকাসের এক্সাম্পল কে? স্পাইরিলাম। সেফালোট্রিকাস এক প্রান্তে এক গুচ্ছ ফ্ল্যাজেলা থাকবে। উদাহরণ কি? সিউডোমোনাস। ফ্লোরোসেন্স, তোরা মনে রাখিস এটা। উদাহরণ খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু ওকে বৈশিষ্ট্য পড়তে ছবি দেখে পড়বি। আর যদি উভয় পাশেই একগুচ্ছ করে থাকে তাহলে লোফোট্রিকাস। আর যদি চারিদিকেই ফ্ল্যাজেলা থাকে তখন পেরিট্রিকাস। কিন্তু সাঁতরার বইয়ে এটা একটু ডিফারেন্ট পাবি, সেটাকে ফলো করবি না। তাহলে আমি আবারও বলছি, সাঁতরা ফলো করবি না। কি ফলো করবি? ছায়া প্রকাশনী। ক্লিয়ার? শুধু মনে রাখবি কয়টা ফ্ল্যাজেলা থাকলে কি বলবি। পরীক্ষা আসবে একটি ব্যাকটেরিয়া কোষের এক প্রান্তে একগুচ্ছ ফ্ল্যাজেলা আছে, তাহলে তাকে আমরা কি বলবো? সেফালোট্রিকাস। ঠিক আছে? গেল। এইবার আমরা পড়ব নীলাভ সবুজ শৈবাল। তাহলে দেখ, আমরা পড়ছি 5 রাজ্য শ্রেণীবিন্যাসের। এখানে আমরা এই দেখ, এই যে ব্যাকটেরিয়া আমরা পড়ে নিলাম, এবার আমরা বাকিগুলো পড়ব। সায়ানোব্যাকটেরিয়া আমরা কোষ চ্যাপ্টারে অলরেডি ডিটেলসে পড়েছি, এখন জাস্ট একটু। তো সবার প্রথমে এই হচ্ছে আমাদের সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল। এবার নীলাভ সবুজ শৈবালের মধ্যে কি কি থাকে এই গঠনটা, এই ছবিটা দেখ, আমি বেশি অত চিত্র করতে যাব না। সবার প্রথমে থাকে কি একটা কোষ পর্দা। তাহলে এখানে কোষ পর্দা কোনটা? এই যে সবুজ কালারে, এটা হচ্ছে কোষ পর্দা। গেল। এবার কোষ পর্দার বাইরে আমাদের বিভিন্ন স্তর থাকে। কি কি? স্লাইম স্তর থাকে, এটা শর্করা দিয়ে তৈরি। তারপর সেলুলোজ দিয়ে তৈরি স্তর থাকে, কোষ প্রাচীর। আর একটা থাকে মিউকোপেপটাইড। মিউকো মানে কি? এখানে শর্করা প্লাস পেপটাইড থাকবে। এরা কি করে বলতো? জল শোষণ করে। এবং এই স্লাইম স্তরটার জন্যই আমাদের ওই যে কলের পাড়ে দেখবি, যখন কলের পাড় পিছলা হয়ে যায় না, মেনলি এই সায়ানোব্যাকটেরিয়াগুলোর জন্যই। কারণ এই শর্করাগুলো জল শোষণ করে আর তাদের বাইরের আবরণটা কেমন হয়? পিছলা হয়ে যায়। বুঝলি? তাহলে সবার বাইরে কে থাকে? আমাদের কোষ প্রাচীর। কোষ প্রাচীর, তার ভেতরে কে থাকে? কোষ পর্দা। গেলাম। আর ভেতরের জায়গাটাকে আমরা বলবো ক্রোমোপ্লাজম। কেন ক্রোমো বলছি? কারণ এর মধ্যে বিভিন্ন রঞ্জক থাকে। যেমন দেখ, ক্লোরোফিল এ থাকলে সেটা সবুজ হবে সায়ানোব্যাকটেরিয়াটা, আবার ফাইকোসায়ানিন থাকলে সেটা আবার নীল রঙের দেখতে হবে। এই যে বিভিন্ন রঙের রঞ্জক থাকে, তার জন্যই আমরা এদেরকে বলি নীলাভ সবুজ শৈবাল। সঞ্চিত খাদ্যবস্তু হিসাবে শর্করা, প্রোটিন, লিপিড এগুলো থাকে। এবং এদের মধ্যে গ্যাস ভ্যাকুল থাকে। এ দেখ, এই গ্যাস ভ্যাকুল। এখানে সিউডো ভ্যাকুল কেন লেখা আছে? কারণ অ্যাকচুয়ালি ভ্যাকুল পাওয়া যায় উদ্ভিদ কোষে, কিন্তু এখানে একটা নীলাভ সবুজ শৈবাল যেটা কিন্তু উদ্ভিদের মধ্যে ফেলতে পারবে না, কিন্তু ব্যাকটেরিয়ার মধ্যে পড়ে। কারণ এই প্রোক্যারিওটিক আর উদ্ভিদ হচ্ছে ইউক্যারিওটিক। তাই এর মধ্যে সিউডো ভ্যাকুল, যা গ্যাস জমা রাখে, যা একে ভাসতে সাহায্য করে। এবার রাইবোজোম কেমন হয়? যেহেতু প্রোক্যারিওটিক তাই 70S। এবার এদের কোনো হিস্টোন প্রোটিন থাকে না, জাস্ট নর্মাল ডিএনএ থাকে।
আর আরএনএ থাকে। আর এরা যেহেতু মানে এদের সালোকসংশ্লেষ করতে পারে কেন? কারণ এদের মধ্যে থাইলাকয়েড থাকে। এই থাইলাকয়েড থাকার জন্যই এরা আমরা এই যে এরকম করে থাইলাকয়েড পড়েছি না? অনেকগুলো থাইলাকয়েড মিলে আবার গ্রানা তৈরি করে। এই থাইলাকয়েড গুলোর মধ্যেই আমাদের সালোকসংশ্লেষকারী রঞ্জক থাকে। তাই এরা নিজের খাবার নিজেই তৈরি করতে পারে। বিভিন্ন ধরনের আমাদের নীলাভ সবুজ শৈবাল পাওয়া যায়। যেমন তোরা পড়েছিস নিশ্চয়ই অ্যানাবিনা, নস্টক, গ্লিওক্যাপসা, এগুলো হচ্ছে বিভিন্ন এক্সাম্পল। অসিলেটোরিয়া, এগুলো হচ্ছে এক্সাম্পল। এইবার ও স্যার, হুম ওই যে ওইটা হ্যাঁ, ওই যে কি যেন বলে, পিচ্ছিল আবরণ, তারপরে সেলুলোজ নির্মিত স্তর আর মিউকোপ্রোটিন নির্মিত স্তর, এটা কি হচ্ছে কোষ প্রাচীরের ওইটুকু জায়গার মধ্যে থাকবে? হ্যাঁ, সেটুকু জায়গাটুকুর মধ্যে? কোষপ্রাচীরের মধ্যেই থাকবে। ঠিক আছে। হ্যাঁ, আরো কারো প্রশ্ন থাকলে বলবি, এরকম মাইক অন করে, কোনো সমস্যা নেই, বলতে থাকবি যার যেটা সমস্যা। এবার এই নিশ্চয়ই তোরা নস্টক পড়েছিস, অ্যানাবিনা পড়েছিস। এবার এখানে কার ছবি দেওয়া আছে? নস্টকের ছবি দেওয়া আছে। এবার যখন নস্টকের শরীরে নাইট্রোজেনের পরিমাণ কমে যায়, তারা তাদের এই নর্মাল কোষগুলোকে, এগুলোকে বলবো আমরা অঙ্গজ কোষ। অঙ্গজ কোষ। অঙ্গজ কোষগুলোই কিছু বিশেষ কোষে পরিণত হয়। এগুলোকে আমরা বলি হেটারোসিস্ট। এই হেটারোসিস্টের সাহায্যে কি করে বলতো? ওরা বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে কনভার্ট করে, অ্যামোনিয়াম আয়ন। কিসে কনভার্ট করে? অ্যামোনিয়াম আয়ন, NH4। ঠিক আছে? অ্যামোনিয়াম আয়নে পরিণত করে, যার ফলে সে নাইট্রোজেনের চাহিদা পূরণ করে। তার মানে কি, নাইট্রোজেন সংবন্ধনে আমাদের এই যে অ্যানাবিনা নষ্টকে সাহায্য করে। তোরা টেনে পড়েছিলি নিশ্চয়ই নাইট্রোজেন চক্রের ওখানে। এইবার এই যে ডিফারেন্ট এক্সাম্পল আছে, গ্লিওক্যাপসা, এগুলা জাস্ট একবার দেখে নিবি। অসিলেটোরিয়া, নস্টক, অ্যানাবিনা, এগুলো হচ্ছে বিভিন্ন সায়ানোব্যাকটেরিয়ার এক্সাম্পল। যেমন এখানে দেখ উদাহরণ দেওয়া একটা কোশ্চিন আছে, নিচের কোনটি প্রোক্যারিওটিক? এখানে অসিলেটোরিয়া, এই যে দেখ অসিলেটোরিয়া কি একটা নীলাভ সবুজ শৈবাল। আর নীলাভ সবুজ শৈবাল কেমন হয়? প্রোক্যারিওটিক। তাহলে এখানে উত্তর কি হবে? অসিলেটোরিয়া। বাকি উডোগোনিয়াম, কারা, কন্ড্রাস, এগুলো হচ্ছে সব ইউক্যারিওটিক শৈবাল। কেবলমাত্র অসিলেটোরিয়া হচ্ছে প্রোক্যারিওটিক। তো এইভাবে কোশ্চিন আসতে পারে। তাহলে দেখ আমরা নীলাভ সবুজ শৈবালটাও পড়ে নিলাম। এরপর আমাদের কি আছে? সায়ানোব্যাকটেরিয়া হয়ে গেল। এবার আছে আমাদের মাইকোপ্লাজমা। তো মাইকোপ্লাজমা থেকে কি করতে হবে? মাইকোপ্লাজমা থেকে তোকে পড়তে হবে, এই যে এটা আমরা আগেও পড়েছিলাম মনে কর, সবচেয়ে ক্ষুদ্রতম জীব হচ্ছে আমাদের মাইকোপ্লাজমা গেল। এবং এদের এদের আরেকটা নাম আছে PPLO, প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। ওই যে আমাদের নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী যে ব্যাকটেরিয়া গুলো আছে তাদের মতো দেখতে হয়, তার জন্য এদেরকে আমরা বলি কি? প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। কেন প্লিউরো বলি? কারণ ফুসফুসের যে আবরণী সেটা কি? প্লিউরা। প্লিউরাল মাঝখানে যে তরল থাকে, প্লিউরাল তরল, সেখানে পাওয়া যায়। তার জন্য এদেরকে আমরা বলি প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। এদের প্রধান বৈশিষ্ট্য কি? দুইটাই পড়বি। এদের কোনো কোষপ্রাচীর থাকে না এবং এদের মধ্যে রেপ্লিকেটিং ডিস্ক থাকে, যা ডিএনএ প্রতিলিপিকরণে সাহায্য করে। বোঝা গেল? তাহলে একটা হচ্ছে রেপ্লিকেটিং ডিস্ক থাকে, আর এটা কি? কোষপ্রাচীর থাকে না। উদাহরণ কি? মাইক্রোপ্লাজমা জেনিটালিয়াম আছে, এটা এখানে দেওয়া নেই, আমি একটা বললাম। এখানে আছে তোর গ্যালিসেপ্টিকাম আর মাইক্রোপ্লাজমা লেডলাই। এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম জীব, মাইক্রোপ্লাজমা লেডলাই গেল। এবার হচ্ছে রিকেটসি। এবার এগুলা জাস্ট একটু নাম জানার জন্য বলতে হবে তোকে। রিকেটসির অন্তর্ভুক্ত যে জীবগুলো আছে সেগুলো হচ্ছে ব্যাকটেরিয়া ও ভাইরাসের অন্তর্বর্তী। মানে এদের মধ্যে ব্যাকটেরিয়ারও বৈশিষ্ট্য পাবি, আবার ভাইরাসের মতো বৈশিষ্ট্য পাবি। ঠিক আছে? বৈশিষ্ট্য কি? এরা সবাই কিন্তু প্রোক্যারিওটিক। এবার কোথায় পাওয়া যায়? এরা ছাড় পোকার মধ্যে, উকুনের মধ্যে, মাছির মধ্যে, যে পৌষ্টিক নালী আছে তার মধ্যে পাওয়া যায়। আর এরা বিভিন্ন রোগ সৃষ্টি করে, যেমন দেখ টাইফাস রোগ সৃষ্টি করে। শুধু এটুকু মনে রাখিস তাহলেই হবে, টাইফাস রোগ। রিকেটসি টাইফাস রোগ সৃষ্টি করে, এক ধরনের এটা জ্বরের মতো ওষুধ।
লাস্ট হচ্ছে স্পাইরোকিটিস। এদের যে প্রধান বৈশিষ্ট্য, এদের ফ্লাজেলা গুলা হয় দীর্ঘ এবং প্যাঁচানো। এই দেখ ছবিটার দিকে দেখা কেমন দেখতে হচ্ছে। এরা নিজের স্ট্রাকচারটাও পেঁচানো, এরা এরকম স্পাইরাল দেখতে হয়। এবং এরা 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 কোথা থাকে দেখ, এরা ব্যাকটেরিয়ার মতোই দেখতে হয় এবং প্রোক্যারিওটিক, বিভিন্ন রোগ সৃষ্টি করে। শুধু এইটাকে মনে রাখবি, সিফিলিস ক্লাস 12-এ গিয়ে পড়বি। সিফিলিস নামে একটা যৌন সংক্রমণিত রোগ, মানে এটা যৌন মিলনের মাধ্যমে সঞ্চারিত হয়। এই রোগের জীবাণুর নাম কি? এই যে ট্রিপোনিমা প্যালিডাম। এটা কি? একটা স্পাইরোকিটিস। হেটারোট্রপিক মানে এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। লাস্ট অ্যাক্টিনোমাইসিটিস। এদের এই সমস্ত যে ব্যাকটেরিয়া গুলো আছে তারা আবার ফাঙ্গির মতো দেখতে হয়। ফাঙ্গি মানে ছত্রাকের মতো দেখতে হয়, তার জন্য এদেরকে বলা হয় রে ফাঙ্গি। গেল। তাহলে এরা প্রোক্যারিওটিক। এবং ফাঞ্জির বৈশিষ্ট্য যেমন, ফাঞ্জিরা বেশিরভাগে মৃত বস্তু থেকে খাবার নেয়, তাই এদের মধ্যেও তুই বিভিন্ন মৃতজীবী পুষ্টি দেখতে পাবি। এদেরকে বিভিন্ন আমাদের ইম্পর্টেন্ট কাজে আমরা লাগাই। যেমন দেখ, অ্যাক্টিনোমাইসিস, এর থেকে আমরা অ্যান্টিবায়োটিক পাই। স্ট্রেপ্টোমাইসিস, এর থেকে আমরা অ্যান্টিবায়োটিক পাই। যেমন বিভিন্ন অ্যান্টিবায়োটিক দেখ, টেট্রাসাইক্লিন, ক্লোরামফেনিকাল, এরিথ্রোমাইসিন, স্ট্রেপ্টোমাইসিন। এই অ্যান্টিবায়োটিক আমরা যে জ্বর হলে খাই অ্যান্টিবায়োটিক, এই অ্যান্টিবায়োটিক খেলে কি হবে? তো শরীরে ব্যাকটেরিয়া গ্রো হতে পারবে না। বোঝা গেল? এই ছিল তোদের হচ্ছে পর্ব মনেরা। মনেরাটা তোদের টোটালটাই দেখানো হলো। কারো কোনো সমস্যা? কি পড়বি আমি তোদের অলরেডি এটা মনে দেওয়া হয়নি, আমি তোদের দিয়ে দেবো। এটা যা কিছু আমি লিখলাম এখানে সব পেয়ে যাবে। তাহলে মনেরা শেষ। এখান থেকে আধা নাম্বারও আসবে ও কিনা। স্যার, একটা কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ একটা কোশ্চেন ছিল। বল। ওই যে পিডিএফ গুলো প্রথম থেকে দেখান না, ওইখানে কোথায় যেন একটা সমস্যা ছিল। দাঁড়া, এখান থেকে শুরু হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ তারপর শুরু হ্যাঁ বলতেছি। হ্যাঁ এইটাতে একটু বলুন তো। এইটা, হ্যাঁ এটার আগেরটা, এটার আগেরটা। ট্রান্সফরমেশনের আগেরটা। হ্যাঁ হ্যাঁ, এইটা, কনজুগেশন। কনজুগেশন মানে হচ্ছে দুইটা ব্যাকটেরিয়ার মধ্যে ডিএনএ আদান প্রদান হবে। কোন ডিএনএটা? প্লাজমিড ডিএনএটা। কার মাধ্যমে? পিলির মাধ্যমে। পিলি কি? এই যে দুইটা ব্যাকটেরিয়ার, সর্বপ্রথমে দুইটা ব্যাকটেরিয়া আসলো, দুইজনে জয়েন্ট হলো। এবার এই প্লাজমিডটা কেমন হয়? দ্বিতন্ত্রী। এবার একটা, এবার মনে কর এই ব্যাকটেরিয়ার মধ্যে প্লাজমিড আছে আর এটার মধ্যে নাই, এফ প্লাস এফ মাইনাস। প্লাজমিডটা কেমন হয়? দ্বিতন্ত্রী। মেন ডিএনএ কিন্তু আছে এদিকে, এদের মেন ডিএনএ আছে। এইবার প্লাজমিডটা তার একটা স্ট্র্যান্ডকে কেটে নিয়ে এই ব্যাকটেরিয়ার মধ্যে পাঠায় দেয়। এই দেখ, যাচ্ছে, এর মধ্যে চলে গেল মনে করো। বোঝা গেল? হ্যাঁ একটা স্ট্র্যান্ড যদি চলে যায় আর একটা স্ট্র্যান্ড, উভয়, তাহলে উভয় ক্ষেত্রে কি একটা করে স্ট্র্যান্ড আছে? তাহলে ওই এবার ডিএনএ একটা স্ট্র্যান্ডকে দেখে আরেকটা স্ট্র্যান্ড নতুন তৈরি করে নাও, এখানে এই স্ট্র্যান্ডটা দেখে নতুন করে তৈরি করে নাও। তাহলে দেখ, এও প্লাজমিড পেয়ে গেল, এও প্লাজমিড পেয়ে গেল, তাহলে দুজনে প্লাস হয়ে গেল। এটাই হচ্ছে কনজুগেশন। ঠিক আছে তাহলে তোর মনে না শেষ কি করতে হবে আমি বলি। সব এখানে যা কিছু লিখলাম সব থাকবে। স্যার। এবার তোরা কনজুগেশন কার 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 মধ্যে দেখা যায়? প্যারামেশিয়াম আর তোর স্পাইরোগাইরা আর হচ্ছে ব্যাকটেরিয়া। ঠিক প্যারামেশিয়াম, স্পাইরোগাইরা আর হচ্ছে ব্যাকটেরিয়া। এইবার এবার আমরা পড়বো প্রোটিস্টা। মনে রাখ, তাহলে তুই এবার মনে কর আমাদের 5 রাজ্য শ্রেণীবিন্যাসটা হয়ে গেল। এই যে 5 রাজ্য শ্রেণীবিন্যাসের মধ্যে আমরা কি কি পড়ছি। 5 রাজ্য শ্রেণীবিন্যাসের মধ্যে আমরা দেখ, মনেরাটা করলাম,
উদ্ভিদ পড়েছি, প্রাণী পড়েছি, আজকে পড়বো প্রোটিস্টা। চলো, ছত্রাকটা পরের দিন। আমি একদম নোট বানিয়েছি, তোদের বইয়ে প্রোটিস্টা বিশাল বড় আছে, তাই ওটা একদমই যাবি না। এবং এখানে এটা এনসিইআরটি থেকে নেওয়া, প্রয়োজনীয় যা কিছু আছে আমি লিখে দিব এখনই, আর আমি ছবিও দিয়ে দিয়েছি। তো যারা নিটের জন্য পড়িস এটা করলেই ফাটাফাটি, তোকে এর বাইরে কিচ্ছু যেতে হবে না। চলো শুরু করো। দাঁড়া আমি একটু জল খেয়ে আসি। ঠিক আছে। দেখ, প্রোটিস্ট কথাটা এসেছে কোথা থেকে? এর কথাটা মানে হচ্ছে আদিম, প্রোটো মানে হচ্ছে ফার্স্ট। এরা হচ্ছে আদিম, হচ্ছে কিছু প্রাণীর মধ্যে তোর উল্লেখযোগ্য, যেমন প্যারামেসিয়াম, ইউগ্লিনা আমরা পড়বো। এরা হচ্ছে সবচেয়ে আদিমতম প্রাণী। ঠিক আছে। এবার এই প্রতিষ্ঠা শব্দটা কে প্রথম প্রবর্তন করেন? বিজ্ঞানী হেকেল, আর্নেস্ট হেকেল। এবং মনেরা রাজ্যের সকল প্রাণী ছিল প্রোক্যারিওট, কিন্তু প্রতিষ্ঠা রাজ্যের বেশিরভাগ প্রাণী আমাদের এককোষী এবং ইউক্যারিওটিক। এইটুকু তোকে করতে হবে। এবং তুই কোনো কলাতন্ত্র এগুলা পাবি না, মানে টিস্যু তুই পাবি না, জাস্ট এককোষী, যেহেতু এখানে কলা কিভাবে পাবি। এইবার এখানে দেখ, প্রতিষ্ঠা সম্বন্ধে কিছু বেসিক জিনিস দেওয়া আছে। দেখ, সবার প্রথমে এরা হচ্ছে এককোষী এবং ইউক্যারিওটিক। কিছু বই আবার বহুকোষীয় দেওয়া আছে, পড়বি না। এনসিইআরটি তে এককোষী মানে তুই এককোষীই পড়বি। কিন্তু এই রাজ্যের কোনো সীমারেখা সুস্পষ্ট নয়। এর মধ্যে বিভিন্ন ধরনের জীব পড়বে, যেমন আমরা পড়বো ক্রাইসোফাইটস, ডায়নোফ্ল্যাজেলেটস, স্লাইমোল, ইউগ্লিনা, এগুলো নিয়ে পড়বো। এবার তারপর দেখ, প্রতিষ্ঠা রাজ্যের সদস্যরা প্রধানত জলজ জীব, কিন্তু এদের সঙ্গে আমাদের উদ্ভিদ, ছত্রাক, প্রাণীর কি আছে? সম্পর্ক আছে। এইবার ইউক্যারিওটিক যেহেতু এরা, তাহলে এদের মধ্যে কি নিউক্লিয়াস পাবি, পর্দা ঘেরা অঙ্গাণু পাবি। কারো মধ্যে সিলিয়া আছে গমনাঙ্গ, কারো মধ্যে ফ্ল্যাজেলা আছে। এবার অযৌন জননও করতে পারে, আবার যৌন জননও করতে পারে। গেল। এবার এখানে একটা ছক দেওয়া আছে, এই ছকটা দেখে দেখে আমরা পড়ব। প্রোটিস্টা আমি বললাম, প্রোটিস্টার মধ্যে জীবেরা উদ্ভিদের মতো হয়, ছত্রাকের মধ্যেও হয়, আবার প্রাণীদের মধ্যে মতোও হয়। সবার প্রথমে সালোক সংশ্লেষকারী প্রোটিস্ট, মানে এরা কার মতো হবে? উদ্ভিদের মতো হবে। এটা আমি লিখে রাখছি, প্ল্যান্ট লাইক প্রোটিস্ট, সেম জিনিস। কারা কারা পড়বে? ডায়নোফ্ল্যাজেলেটস, ডায়াটোম, ইউগ্লিনা। এ দেখ, এখানে আমরা পড়বো ইউগ্লিনা, পাইরোফাইটা, ক্রাইসোফাইটা, আমরা পড়বো এগুলা। তারপর কিছু প্রোটিস্টা আছে ছত্রাকের মতো দেখতে হয়, যেমন দেখ মিক্সোমাইকোটা, কি অ্যাক্রাসিওমাইকোটা পড়বো। আবার কিছু প্রোটিস্ট হয় প্রাণীদের মতো, এই দেখ, এদেরকে আমরা বলি প্রোটোজোয়া, যেমন অ্যামিবা, প্যারামেসিয়াম। এই দেখ, তো প্যারামেসিয়াম আছে, অ্যামিবা আছে। তারপর এগুলা তোরা নিশ্চয়ই প্লাজমোডিয়াম সম্বন্ধে পড়েছিস, যারা ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম। তারপরে আমরা পড়বো আরেকটা লিশম্যানিয়া ডোনোভানি নিয়ে, পড়বো যখন আসবো দেখা যাবে। তো সবার প্রথমে আমরা শুরু কি দিয়ে করবো? ক্রাইসোফাইটস দিয়ে। এই দেখ, ক্রাইসোফাইটস এর মধ্যে কি পড়ে আমাদের? এই যে ডায়াটোম, এই ডায়াটোম হচ্ছে ক্রাইসোফাইটস এর মধ্যে একটা এক্সাম্পল। তো দেখতে থাকো, এই হচ্ছে ক্রাইসোফাইটস। এবার এখানে ছবিটার দিকে তাকাবি আর লেখাগুলো দেখবি। একদম এতটুকুই তোকে পড়তে লাগবে নিটের জন্য প্লাস বোর্ডের জন্য। সবার প্রথমে ক্রাইসোফাইটসদের মধ্যে ডায়াটোম, সোনালী শৈবাল মানে গোল্ডেন অ্যালগি, এরা পড়ে। কোথায় পাওয়া যায়? মিষ্টি জলে পাওয়া যায়। তাহলে আমাদের সোনালী শৈবালকে মিষ্টি জলে পাওয়া যায়, আর লবণাক্ত পরিবেশে পাওয়া যায় ডায়াটোমকে। বোঝা গেল? এরা আণুবীক্ষণিক, মানে তুই খালি চোখে দেখতে পাবি না, এবং এরা জলের মধ্যে ভেসে থাকে। এবং এদেরকেই আমরা বলি প্লাঙ্কটন। তোরা নিশ্চয়ই প্লাঙ্কটন পড়েছিস, ফাইটো প্লাঙ্কটন, জু প্লাঙ্কটন। এরা হচ্ছে ফাইটো প্লাঙ্কটন, মানে এরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় নিজের খাবার তৈরি করতে পারে। তারা কি উৎপাদক হিসেবে কাজ করে? এই দেখ,
ডায়াটম সমুদ্রের মুখ্য উৎপাদক রূপে কাজ করে। ক্লিয়ার? এবং এদের মধ্যে বেশিরভাগই সালোক সংশ্লেষে সক্ষম। এবার ইম্পর্টেন্ট জিনিস, আমরা যেমন সাবানের বাক্স থাকে না, সাবানের বাক্সে কি হয়, একটা বক্সের উপর তার ঢাকনাটা যখন আমরা রাখি, একদম সুন্দর করে কি খাপ খেয়ে যায় না ঢাকনাটা? ঠিক এই ডায়াটমদের মধ্যেও আমাদের দুটা ঢাকনা থাকে। নিচের দিকের ঢাকনাটাকে বলে হাইপোথিকা, আর উপরেরটাকে বলি এপিথিকা। সাবানের বাক্সগুলো যেমন ঠিক একটা একে অপরের উপর সুন্দরভাবে বসে যায়, এই হাইপোথিকা আর এপিথিকা পরস্পরের সঙ্গে সুন্দরভাবে কি দেখ বসে গেছে। বোঝা গেল? এই দেখ, ডায়াটমের কোষ প্রাচীর দুটি পাতলা অধিক্রমণযোগ্য, অধিক্রমণ মানে ওভারল্যাপ, খোলক দ্বারা গঠিত, যা সাবানের বাক্সের মতো একে অপরকে খাপ খাইয়ে থাকে। এবং এই যে কোষ মানে প্রাচীরগুলো আছে, তারা কিন্তু সিলিকা থাকে প্রচুর পরিমাণে। সিলিকা থাকার জন্য এই কোষ প্রাচীরগুলো সহজে নষ্ট হয় না। এবং যখন একটা ডায়াটম মারা যায়, জীবটা মারা গেল কিন্তু তার কোষ প্রাচীরগুলো ওই মাটির মধ্যে জমতেই থাকে। কোথাকার মাটি? সমুদ্রের মাটির মধ্যে। এইভাবে কোটি কোটি বছর ধরে ওই ডায়াটম মানে মৃত ডায়াটমের কোষ প্রাচীরগুলো জমে জমে আমাদের তৈরি করে ডায়াটমীয় মৃত্তিকা, যাকে আমরা বলি ডায়াটোমাস আর্থ। এগুলোকে আমরা বিভিন্ন কাজে লাগাই। কি কাজে লাগাই? এই দেখ, এগুলো দানাদার হওয়ার জন্য, পালিশ করার কাজে, মানে কাঠের পালিশ করার কাজে। এগুলো থেকে আবার তেলও নাকি তৈরি হয়। সিরাপ, মানে আমরা যে সিরাপ গুলা খাই, সেই সিরাপ পরিষ্কার মানে পরিশ্রুত করার কাজেও লাগে। এই ছিল ক্রাইসোফাইটস। এখান থেকে ভালো করে ওস্তাদ, বল। ওস্তাদ সিলিকা মানে কি বালু? সিলিকা মানে SiO2। বালি হবে? এসআই ওটা তো জানি। না না, ওই যে SiO2 কে কি বলে, সিলিকন ডাই অক্সাইড না যেন কি বলে না, ওই এটা সিলিকা। তো সিলিকাই হয়। হুম, হুম, এটা ওই সিলিকা, বালি না। হুম। ও স্যার, এই মাটিতে কি হচ্ছে, গাছ টাছও হয় স্যার? না না, এটা সমুদ্রের তলায় জমে গেছে। ও সমুদ্র। ও স্যার, স্যার, স্যার। হ্যাঁ, গাছ হবে না এটাতে। ঠিক আছে? তো এই হচ্ছে ক্রাইসোফাইট, তোরা এতটুকুই পড়বি। এইবার আরেকটা জিনিস বলে দিই, যখন ডায়াটম গুলো নর্মালি দ্বিবিভাজন প্রক্রিয়ায় তারা জনন সম্পন্ন করে। এবার দ্বিবিভাজন যখন অনেকবার করে যায় না, দ্বিবিভাজন করতে করতে কি হয়ে যায়, এক সময় ডায়াটমের আকার ছোট হয়ে আসে, তখন তারা যৌন মিলন করে। কিভাবে ওদের যৌন মিলনটা? এ দেখ, এইখানে এই ছবিটার দিকেই তাকা, তুই যে কোনো ছবির দিকে তাকাইতে পারিস, A অথবা B, যে কোনো দিকে রাখতে পারিস। এবার দেখ, এটার দিকে তাকা আগে। তার সবার প্রথমে দুটা ডায়াটম আসলো, দুইজনে পরস্পরের সঙ্গে কাছাকাছি আসলো। কাছাকাছি আসার পর কি হবে, তারা তাদের নিউক্লিয়াস গুলোকে মিওসিস করবে। কি করবে? মিওসিস, বিভাজন করবে। মিওসিস করলে কয়টা কোষ তৈরি হবে? চারটা। এই দেখ, প্রত্যেকটাতে চারটা করে কোষ তৈরি হয়েছে, এবং তাদের মধ্যে তিনটা হয়ে যাবে বিনষ্ট। এই তিনটা দেখ বিনষ্ট হয়ে গেছে, বাকি থাকলো কয়টা? একটা। এইবার কি করবে বলতো, এই দুইটা কোষ পরস্পর মিলে যাবে, এইটা আর এইটা মিলে যাবে, মিলে গিয়ে দেখ একটা কি বড় কোষের তৈরি হবে, ওটাকেই আমরা বলবো জাইগোট। এবার ওই জাইগোটটা আস্তে আস্তে আকারে একটু বড় হয়ে তৈরি করে অক্সোস্পোর, এবং এটাই পরবর্তীতে একটা পরিণত ডায়াটমের সৃষ্টি করে। তাহলে দেখ, ডায়াটমের আকারটা কি বড় হয়ে গেল না? মানে এখানে ছবিতে হয়তো দেখে বুঝতে পারতেছিস না, কিন্তু যেহেতু দুইটা কোষ মিলে গেল, তাহলে আকারে কি বড় হবে। কিন্তু আগেও এরা প্রত্যেকে ডিপ্লয়েড ছিল, লাস্টেও কি দেখ ডিপ্লয়েডই আছে। তাহলে পরীক্ষায় আসতে পারে অক্সোস্পোর গঠন করে কে? ডায়াটম। ক্লিয়ার? কখন করে? যখন তাদের আকার ছোট হয়ে যায়, তখন কি হয়, তাদের তারা পরস্পরের সঙ্গে জুড়ে গিয়ে আকারে বড় হয়ে যায়। তাহলে এইটুকু ছিল তোদের ক্রাইসোফাইটস। তাহলে দেখ, একটা পড়া হয়ে গেল, এই যে এই যে এক ক্রাইসোফাইটস পড়া হয়ে গেল। এরপরে কি লেখা আছে রে? পাইরোফাইটা। এবার পাইরোফাইটাটা কে?
পাইরোফাইটার মধ্যে পড়বে হচ্ছে আমাদের ডায়ানোফ্ল্যাজেলেটস। এই দেখো ডায়ানোফ্ল্যাজেলেটস। ডায়ানোফ্ল্যাজেলেটস এদের মধ্যে এরা বেশিরভাগই সামুদ্রিক হয় এবং সালোক সংশ্লেষ করতে পারে, এবং এদের মধ্যে বিভিন্ন ধরনের রঞ্জক দেখা যায়। কারোর মধ্যে লাল রঙের রঞ্জক, কারোর মধ্যে সবুজ রঙের রঞ্জক। যেমন দেখ, ফাইকো এরিথ্রিন নামক রঞ্জক এই যে গনিউলাক্সের মধ্যে পাওয়া যায়। এবং এই দেখ সমুদ্রের এই জায়গাটায় কি টোটালটাই লাল হয়ে গেছে না? লাল হওয়ার কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে গনিউলাক্স আছে। লাল হওয়ার কারণ ও রঞ্জক আছে তাই। তাহলে দেখ, স্যার এগুলো কি বিষাক্ত স্যার? হ্যাঁ বিষাক্ত। ঠিক আছে, এদের দেখ বিভিন্ন রঙের রঞ্জক আছে, হলুদ, সবুজ, লাল, বাদামি এগুলা। এবার এদের কোষ প্রাচীর সেলুলোজ দিয়েই তৈরি হয়, এবং ইম্পর্টেন্ট জিনিস, এদের মধ্যে দুটা ফ্ল্যাজেলা থাকবে। কিন্তু ফ্ল্যাজেলা গুলো একটা থাকে লম্বালম্বি ভাবে, দেখ এইটার ক্ষেত্রে দেখ একটা ফ্ল্যাজেলা দেখ লম্বালম্বি ভাবে আছে, আর একটা ফ্ল্যাজেলা দেখ ট্রান্সভার্স মানে তোর তির্যক ভাবে আছে। এটা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার। এদের একটা ফ্ল্যাজেলা থাকবে লম্বালম্বি, আর একটা থাকবে আড়াআড়ি তির্যক ভাবে। বোঝা গেল? এইবার এই যে গনাইলাক্সের কথা বললাম, এই যে গনাইলাক্স এরা খুবই দ্রুত হারে বংশ বিস্তার করে, এবং এদের মধ্যে রঞ্জক থাকে লাল। তার জন্য এরা যেই জায়গায় থাকে ওই জায়গায় টোটালটাই সমুদ্রটা কেমন দেখতে হবে? লাল। এবং এদের মধ্যে বিষ থাকে, এই গনাইলাক্সের মধ্যে বিষ থাকে, ওইটাকে বলে সাক্সিটক্সিন। এই যে দেখাচ্ছি আমি, এদিকে দেখা, এই যে গনাইলাক্সের মধ্যে যে বিষটা থাকে সেটাকে আমরা কি বলি? সাক্সিটক্সিন। এইবার কিছু ঝিনুক আছে, এগুলোকে বলে শেলফিশ। এই ঝিনুকগুলো আবার ওই গনাইলাক্স গুলোকে খায়, কিন্তু এই ঝিনুকের কিছুই হয় না, এর প্রতিরোধ ক্ষমতা আছে। কিন্তু কোনোভাবে কোনো মানুষ যদি এই ঝিনুকটাকে খায়, সেই মানুষটা কিন্তু প্যারালাইজ হয়ে মারা যাবে। এবং যদি এখানে কোনো প্রাণীও বা কোনো মাছও খায় ওই ঝিনুকটাকে, ও কিন্তু মারা যাবে। এটাকে বলে এই যে শেলফিশ পয়জনিং। দেখ লেখা আছে শেলফিশ পয়জনিং। বোঝা গেল? আর আরেকটা নিয়ে পড়তে হবে তোদের, আরেকটা উদাহরণ আছে, দেখ এখানে নকটিলিউকা। নকটিলিউকার মধ্যে বায়োলুমিনেসেন্স ধর্ম দেখা যায়, ঠিক যেমন তোরা ওই যে কি বলে ওটাকে টিনোফোরার মধ্যে পড়েছিলি বায়োলুমিনেসেন্স। এই দেখ অন্ধকারেও আমাদের এরকম তারা আলো প্রদর্শন করবে, কারণ তারা কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো নেয় আর বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলো বের করে। তার জন্য এরকম বায়োলুমিনেসেন্স ধর্ম আমরা দেখতে পাই। তাহলে দেখ, স্যার বাকি বাকি তিনটা যে উদাহরণ আছে ওরা কি বিষাক্ত? এরাও বিষাক্ত নাকি শুধু কোনটা? ওইটাই? এখানে এই তোর যে উদাহরণ, গনাইল্যাক্স, শুধুমাত্র গনাইল্যাক্সটা। এটা খাইলেও তো মারা যাবে না মানুষ? হ্যাঁ, তুই গনাইল্যাক্স খাইতেই পারবি না, কারণ এটা এতটাই ছোট হয়। এবার তুই খাবি তো হচ্ছে তুই এই শেলফিশকে, তুই যে শেলফিশ খাস, আর সেই শেলফিশটা যদি আবার গনাইল্যাক্সকে খায়, মারা যাবে। এইবার আমরা আসবো লাস্ট, ইউগ্লিনোফাইটা। মানে এর মধ্যে কি পড়বে? আমাদের ইউগ্লিনা পড়বে। কোথায় আছে রে? আচ্ছা, ওইটাকে আমি পরে যোগ করছি। ইউগ্লিনাটা যখন আমরা প্রাণীগুলা পড়বো তখন আমরা দেখবো ইউগ্লিনা। দাঁড়া, এইবার আরেকটা আছে, ইউগ্লিনা কোথায় গেল রে? ইউগ্লিনাটা কি যোগই করিনি নাকি? এই ইউগ্লিনাটা যোগ করতেই ভুলে গেছি আমি। আচ্ছা দাঁড়া, দেখা যাচ্ছে। ইউগ্লিনার মধ্যে তুই উদ্ভিদ আর প্রাণী দুটারই বৈশিষ্ট্য দেখতে পাবি। এই এই ইউগ্লিনয়েডস এই ছবি আছে না। ইউগ্লিনাকে তুই সাধু জলে দেখতে পাবি, মানে নর্মাল আমাদের পুকুরের জলের মধ্যেই পাবি, বদ্ধ জলের মধ্যে। এবার এদের কোষ প্রাচীরের পরিবর্তে কি থাকে? একটা প্রোটিনের আবরণী থাকে। দেখ এদের ক্ষেত্রে এই যে এরকম করে একটা প্রোটিনের আবরণী থাকে,
এটাকে আমরা বলি পেলিকল। পেলিকল, এর জন্য এর দেহটা ফ্লেক্সিবল হয়, এই যে নমনীয়। কয়টা ফ্ল্যাজেলা থাকে? দুইটা। একটা ফ্ল্যাজেলা থাকে বড়, আর একটা ফ্ল্যাজেলা থেকে একদম ছোট। ঠিক আছে, একটি ছোট আর একটি লম্বা। এইবার এই ইউগ্লিনার মধ্যে কিন্তু আমাদের প্লাস্টিড থাকে, তার মানে কি এরা সালোক সংশ্লেষ করতে পারবে, বোঝা গেল? এবার তাহলে এরা কি সালোক সংশ্লেষ সক্ষম, কিন্তু দেখা গেল সূর্যের আলো নাই, তখন তো সালোক সংশ্লেষ করতে পারবে না। তখন কি করে বলতো, এরা অন্য অন্য ছোট জীবকে শিকার করে খায়। তাহলে দেখ, ইউগ্লিনার মধ্যে তুই উদ্ভিদেরও ক্যারেক্টার পাচ্ছিস, আবার প্রাণীরও ক্যারেক্টার পাচ্ছিস। যখন সূর্যের আলো আছে উদ্ভিদের মতো, আবার যখন আহ সূর্যের আলো নেই প্রাণীর মতো আচরণ করছে। এবার এদের দেহে যে রঞ্জকগুলো, রঞ্জক মেনলি কি, ওই যে ক্লোরোফিল এ বি এগুলো থাকে, যেগুলো কোথায় থাকে, উদ্ভিদের মধ্যেও পাওয়া যায়। তার জন্য এর জন্য ইউগ্লিনাকে আমরা উদ্ভিদ ও প্রাণীর মধ্যবর্তী জীব বলতে পারি। ক্লিয়ার? আচ্ছা, রন্ধ্রগুলো কি প্লাস্টিকের মধ্যে থাকে? রঞ্জকগুলো, হ্যাঁ, অ্যাকচুয়ালি ওই যে থাইলাকয়েড থাকে না, থাইলাকয়েড, হুম। ওই থাইলাকয়েডের মধ্যেই থাকে। এইবার কে মেসেজ করে রে এগুলো? স্যার টাকাটা গেছে দেখেন তো, পরে দেখতেছি। এইবার আমরা পড়বো, কোথায় গেল রে, স্লাইম মোল্ড। এবার দেখ, এই যে দেখ, এটা হচ্ছে এনসিআরটি, তোকে স্লাইম মোল্ড এতটুকু বললেই ফাটাফাটি। এবার তোকে আমি কতটা পড়াবো দেখ, এই হচ্ছে স্লাইম মোল্ড। কি আছে, এই প্রোটিস্টা গুলোর মধ্যে তুই অনেকটা মানে ছত্রাকের বৈশিষ্ট্য দেখতে পাবি। এরা মৃতজীবী, মানে এরা মৃত বস্তুতে খাবার নেয়, ঠিক ছত্রাকের মতো। কোথায় থাকে এরা? এই যে পচনশীল কাণ্ড, পাতার মধ্যে থাকে, এবং সেখান থেকে পচন বস্তু সংগ্রহ করে। এবং যখন পরিবেশ ভালো থাকে, তারা কি তৈরি করে? পরস্পর দলবদ্ধ হয়ে প্লাজমোডিয়াম গঠন করে। এই দেখ, এই যে যখন পরিবেশ ভালো আছে, এরা পরস্পর দেখ একত্রিত হয়ে কি তৈরি করলো? প্লাজমোডিয়াম। মানে এই একত্রিত হওয়াটারই একটা নাম আছে প্লাজমোডিয়াম। তোরা আবার ওই প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের সঙ্গে মিলাস না। এইবার এই প্লাজমোডিয়াম গুলোর গায়েই এইবার তৈরি হবে আমাদের ফল দেহ। এই দেখ, ফল দেহ, যার মধ্যে রেণু তৈরি হয়। ঠিক আমাদের যেমন রেণুস্থলী তৈরি হয়, এদের এই ফোলা অংশটাকে আমরা কি বলবো? ফল দেহ। এর উপরে দেখ, দেখ কি লেখা আছে। তাহলে প্লাজমোডিয়াম তৈরি করে, যা কয়েক ফুট জায়গা জুড়ে বিস্তার করতে পারে। প্রতিকূল পরিবেশে এই প্লাজমোডিয়াম বিভেদিত হয়, মানে ভেঙে যায়, এবং এদের শীর্ষে রেণু বহন করে। দেখ, এখানে অনেকগুলো তো প্লাজমোডিয়াম, তার মধ্যে দেখা গেল একটা এখানে ভেঙে গেছে, এদিকে দেখা গেল আরো 10টা ভেঙে গেছে। তার উপরে কি তৈরি হয়? এই যে এরকম করে ফল দেহ। এই ফল দেহের মধ্যে আমাদের রেণু তৈরি হবে, এবার রেণুগুলো মাটি মানে অঙ্কুরিত হয়ে আবার নতুন করে কি সৃষ্টি হবে? আমাদের স্লাইম মোল্ডের সৃষ্টি হবে। ঠিক আছে? তো দেখ, তাহলে রেণুগুলো কার মাধ্যমে ছড়ায়? বাতাসের মাধ্যমে। এবং রেণুগুলোর প্রাচীর অনেক মোটা হয়, তার জন্য এরা দীর্ঘক্ষণ প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে পারে। তোকে জাস্ট এতটুকুই করতে হবে। স্লাইম স্যার, এরা মোল্ড, কি জলের মধ্যে থাকে? না, গাছের কাণ্ডে, ও, স্থলে গেল স্লাইম মোল্ড। এরপরে আমরা পড়বো এই স্লাইম মোল্ডের প্রকারভেদে যাওয়ার প্রয়োজন নাই কোনো, এখানে কোনো যাওয়ার দরকার নেই। এইবার আমরা পড়বো হচ্ছে এই যে প্রোটিস্টা, আদ্য প্রাণী প্রোটিস্টা। তাহলে এরা, এই যে যার এরপর আমরা যা কিছু পড়বো, এদের মধ্যে তুই প্রাণীর বৈশিষ্ট্য দেখতে পাবি। এবার গমনের ভিত্তিতে প্রোটিস্টাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। 1 নাম্বার কি লেখা আছে রে? জু ফ্ল্যাজেলেট বা ম্যাস্টিগোফোরা। এর বৈশিষ্ট্য কি? একটাই মেন, এদের মধ্যে একাধিক ফ্ল্যাজেলা থাকে। উদাহরণ ট্রাইপেনাজোমা, ইউগ্লিনা। ইউগ্লিনা পড়লি, ইউগ্লিনার মধ্যে 2টা ফ্ল্যাজেলা থাকে, মানে কি একের বেশি।
বা আরেকটা কি ট্রাইপেনোজোমা, ভালো করে এই ট্রাইপেনোজোমা একটা রোগ একটা আমাদের ছড়ায়, যাকে আমরা বলি স্লিপিং সিকনেস। এরা খালি ঘুমায়, কারণ মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়, তাই এর নর্মাল ঘুম না। এবার এই ট্রাইপেনোজোমা ছড়ায় একটা মাছি, যাকে আমরা বলি সিসি ফ্লাই। সাইন্টিফিক নেম এটা, এটা না পড়লেও হবে সাইন্টিফিক নেমটা, কিন্তু সিসি ফ্লাই ভালো করে মনে রাখবি। কেন মানুষটা এত বেশি ঘুমায়? কারণ এই যে ট্রাইপেনোজোমা গ্যাম্বিয়ান্স, এটা মস্তিষ্কের যে সিএসএফ থাকে, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, সেখানে বসবাস করে এবং এই স্নায়ুতন্ত্রকে নষ্ট করে দেয়, যার ফলে রোগীটা নিস্তেজ হয়ে যায় এবং সে অচেতনভাবে ঘুমোতেই থাকে। গেল। আরেকটা এক্সাম্পল আছে, লিশম্যানিয়া ডোনোভানি। দেখ উপরে ছকটার মধ্যে আমরা দেখেছিলাম না, এই যে জু ফ্ল্যাজেলার মধ্যে দেখ লেখা আছে লিশম্যানিয়া। এবার এটা নিয়ে আমরা পড়ব। দেখ লিশম্যানিয়া ডোনোভানি যে রোগটা সৃষ্টি করে, সেটাকে বলে কালা অ্যাজার বা কালা জ্বর। কিন্তু এই মানে কি কি সমস্যা হয়? তীব্র জ্বরের সঙ্গে যকৃৎ ও প্লীহার বৃদ্ধি, আহ, রক্ত স্বল্পতা দেখা যাবে। এবার যকৃৎ আর প্লীহা যদি বেশি বড় হয়ে যায়, তাহলে তো লোহিত রক্তকণিকা কি ভেঙে যাবে, তারপরে হিমোগ্লোবিনও কমে যাবে, যার ফলে শরীরটা কালো দেখতে হবে। ওর জন্যই এটাকে বলছে কালা অ্যাজার। এবার রোগটা কে ছড়ায়? এটা অন্য একটা ফ্লাই, যাকে বলে স্যান্ড ফ্লাই। সাইন্টিফিক নেম মনে রাখবি, ফেলিবোটোমাস আর্জেন্টিপিস। এটা হচ্ছে ওর সাইন্টিফিক নেম, তোকে এটা মনে রাখতে হবে যে লিশম্যানিয়া ডোনোভানি কে ছড়ায়, আর তোমার ট্রাইপেনোজোমা বা স্লিপিং সিকনেস কে ছড়ায়। এগুলো কিন্তু খুব ভালো করে করতে হবে। এবং এখানে তোর সিসি ফ্লাই এর সঙ্গে স্যান্ড ফ্লাই কিন্তু গুলাই যাবে, হ্যাঁ, তাই সাবধান। তাহলে কালা অ্যাজার, লিশম্যানিয়া ডোনোভানি মনে রাখিস, তাহলে তোর কাজ শেষ। এইবার এবার গমনের ভিত্তিতে দেখ, তাহলে প্রথমটা গেল জু ফ্ল্যাজেলেট, একাধিক ফ্ল্যাজেলা। এবার পড়বো সার্কোডিনা। তাহলে এদের গমনাঙ্গ কি? আমাদের ঘনপথ। অ্যামিবার ক্ষেত্রে এবার এখন জয়েন হচ্ছে রে। এবার অ্যামিবার ক্ষেত্রে গমনাঙ্গ কি? অ্যামিবার ক্ষেত্রে গমনাঙ্গ হচ্ছে কি? ঘনপথ। এবার আরেকজনও আছে, এন্টামিবা হিস্টালিটিকা। বলতো এন্টামিবা হিস্টালিটিকা কি রোগ সৃষ্টি করে? আমাশয়। তাহলে এই হচ্ছে সার্কোডিনা, এতটুকুই জানতে হবে। কি বললেন স্যার? আমাশা? আমাশা, হ্যাঁ, এটাকে ভালো ভাষায় বলে আমাশয়, যার জন্য আমরা বাথরুমে বারবার যাওয়া আসা করি। এবার স্পোরোজোয়া। স্পোরোজোয়াদের মধ্যে কোনো গমনাঙ্গই থাকে না। তাহলে প্রথমটার মধ্যে একাধিক ফ্ল্যাজেলা, তারপরেরটার মধ্যে ক্ষণপথ, স্পোরোজোয়ার মধ্যে কোনো গমনাঙ্গই নাই। উদাহরণ প্লাজমোডিয়াম। এটা মনে রাখলেই হয়ে যাবে, বাকিগুলো তোর দরকার নেই, এক্সট্রা করে লিখে দিস। এবার প্লাজমোডিয়ামের ম্যালেরিয়ার সৃষ্টি করে। এবার ম্যালেরিয়া বিভিন্ন টাইপের হয়, একটু দেখবি। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া, ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া। এবার এই ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া হলে কিন্তু তুমি মারা যাবা, কোনোভাবেই বাঁচানো সম্ভব নয়। তারপর প্লাজমোডিয়াম ওভালি, এটাকে বলে মাইল্ড টার্সিয়ান ম্যালেরিয়া। আর প্লাজমোডিয়াম ম্যালেরি কি কোয়ারেন্টাইন ম্যালেরিয়া। এই 4 প্রকার ম্যালেরিয়া তোকে জানতে হবে যে কোনটা কোন, মানে কোন জীবাণুটা কোন ম্যালেরিয়া সৃষ্টি করে, এটাই প্লাজমোডিয়াম থেকে করতে হবে। লাস্ট হচ্ছে সিলিয়াটা। তাহলে এদের গমনাঙ্গ কি? সিলিয়া। দেখ, তাহলে সিলিয়া যুক্ত প্রোটোজোয়া নর্মাল, এরা তোর পুকুরের মধ্যেই পাবি। এবার দেখ, এদের মধ্যে দুইটা নিউক্লিয়াস পাওয়া যায়, আমি আগেই বলেছিলাম, প্যারামেসিয়ামের মধ্যে একটা মাইক্রো একটা ম্যাক্রো। এই যে গমনাঙ্গ হচ্ছে সিলিয়া। আর
এদের শরীরের বাইরেও ওই যে প্রোটিনের আবরণ পাওয়া যায় টিউবুলিনার মতো, যাকে আমরা কি বলি, পেলিকল। এবার এই যে এটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছিস খাঁজের মতো, এটাকে বলি আমরা খাদ্যনালী বা গালেট। এই যে এটা হচ্ছে ছিদ্রটা, যেটা থেকে এই যে নালীটার সৃষ্টি হয়। এইবার জলের মধ্যে যখন থাকে, এরা খাবারটা এটা দিয়ে খায়। তাহলে পরীক্ষায় আসতে পারে গালেট কার মধ্যে দেখা যায়, প্যারামেসিয়ামের মধ্যে। এরা এরা সিলিয়ার সাহায্যে চলন করে এবং জল থেকে খাবার সংগ্রহ করে। যতটুকু বললাম এটা করলে তোর নিট কেন, বোর্ড কেন, সব হয়ে যাবে। তোদের বই যদি দেখিস হয়তো এটা নিয়েই 30 পেজ আছে, মাথা খারাপ হয়ে যাবে। এখান থেকে 1 নাম্বারও আসবে কিনা সন্দেহ আছে, কিন্তু তোকে পড়তেই হবে। যদি আসে একটা তখন কি করবি, কারণ তোকে তো 20 পাওয়ার মতো করে পড়তে হবে না, তোকে 32, 33, 34, 35 পেতে হবে। তার জন্য তোকে প্রত্যেকটা জিনিস যতটা দরকার করতে হবে, এবং সব পড়লে হবে না, তোকে এমন করেও করতে হবে যে যেটা পড়লে তোর কাজে দিবে। যদি সব পড়তে যাস তুই বোকা হয়ে থাকবি, আর কিছুই না। এবার আমি বই থেকে, এটা তো আমি দিবই, বা যদি কেউ বই পড়তে চাস আমি বই থেকে দাগায় আমি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। কার কোনো প্রশ্ন আছে বলে ফেল।